আজ গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন আনসার ভিডিপির কুচকাওয়াজে। বিকেলে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। সারা দেশে জমে উঠছে কোরবানি পশুর হাট। জমজমাট বেচা কেনার অপেক্ষা। মাংস কাটাকাটির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামারপাড়া। ১৫০ বছরের পুরনো সিরাজগঞ্জ পৌরসভায় সেবা কার্যক্রমে স্থবির। চরম ভোগান্তিতে নাগরিকরা। কেবল আশ্বাসেই দায় সারছে কর্তৃপক্ষ। এবং যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে বড় চমক অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরান পররাষ্ট্রমন্ত্রী। সমঝোতার জন্য ১৪ দফার সংশোধিত প্রস্তাব। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ। সকালে ওই বাহিনীর রাষ্ট্রীয় কুচকাওয়াজে যোগ দেবেন সরকার প্রধান। এছাড়া দুপুর ২টায় টঙ্গীর ২৭ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস। আমাদের প্রতিষ্ঠান আমাদের জায়গাতে তাদের একটা স্থাপনা তৈরি করবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবে, এটা আমাদের চরম পাওয়া। জাতীয় দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তিপ্রস্তর উদ্বোধনের জন্য আসবেন। এত ব্যস্ততার মাঝেও সে আমাদেরকে সময় দেওয়ার জন্য একটু সময় বাইর করে আসছে, এর জন্য আমরা খুবই খুশি। এদিকে হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় এই সেবা চালু রয়েছে, যা পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বিভিন্ন পর্যায়ের আদালতে দেওয়ানি ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখ মামলার মধ্যে জমিজমা সংক্রান্ত জটিলতাই বেশি। এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। ১৯ মে ২০২১ থেকে ১৯ মে সারা দেশে শুরু হয়েছে ৩ দিনের ভূমি সেবা মেলা। এবারের প্রতিপাদ্য জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিগত সহায়তায় ভূমির তথ্য হালনাগাদ, খাজনা প্রদান এবং ভূমির মালিকানা সুষ্ঠুভাবে পরিবর্তনের সুযোগ থাকায় সেবার মান আরও বাড়বে। প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভূমি সেবার আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তিতে জোর দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। মানুষ দীর্ঘ সময় ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে জানিয়ে বিএনপি সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দৌড়গোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সরকার প্রধান বলেন, হয়রানিমুক্ত ভূমি সেবার মাধ্যমে টেকসই নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব। আধুনিক রাষ্ট্র গঠনেও এই সেবার আধুনিকায়ন জরুরি। একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
দেশে প্রতি বছর বাজেট আসে বাজেট যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেন, বাজেট এলেই আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। মঙ্গলবার শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক জামায়াতের প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। বলেন, উন্নত রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত শিক্ষায়। মফিউর রহমানের রিপোর্ট। আগামী 10 বছর পর আমাদের দেশটা আমরা কোথায় নিতে চাই। আসন্ন বাজেটকে কেন্দ্র করে খাতভিত্তিক বাজেট আলোচনার আয়োজন করেছে জামায়াত ইসলামী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা খাতের বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক আলোচনার আয়োজন করে দলটি। এতে যোগ দেন সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষাবিদরা। শিক্ষা খাতে যতই টাকা বাড়ানো হোক, সেটা সত্যিকার অর্থে কোনো কার্যকর হবে না। বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষা খাতে দুর্নীতি ও বৈষম্য দূর করারও আহ্বান জানান তারা। শিক্ষা ব্যবস্থা স্কিলড ম্যানপাওয়ার তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখি যে দিনের পরে দিন শুধু আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে। সুনির্দিষ্ট শিক্ষানীতি হওয়া উচিত, যে শিক্ষানীতির মাধ্যমে জীবন এবং কর্মমুখী শিক্ষা থাকবে। যে বাজেটটা দেওয়া হয় সেটা পরিচালন বা অপারেটিং এক্সপেন্ডিচারের জন্য বেসিক্যালি দেওয়া হয়, খরচ হয়। টাকা অ্যাজ অফ টুডে যেটা আছে রাষ্ট্রের, যেটা সে খরচ করছে, এটা সাফিসিয়েন্ট। আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে, আপনার এই কাঠামো ভাঙতে হবে। জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শুধু অবকাঠামো নয়, গবেষণা, প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ তৈরিতেও বিনিয়োগ বাড়াতে হবে। আজকে বাজেট আসা মানেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে পেরেশান হয়ে যাচ্ছে। এজন্য কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির উল্লেখযোগ্য অংশ বরাদ্দ নিশ্চিত করা গেলে সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আলোচনা শেষে শিক্ষাবান্ধব বাজেট প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কৃষকের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য নিশ্চিতে দেশে 1000-এরও বেশি মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মঙ্গলবার বিকেলে কৃষি টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। এ সময় ব্যবস্থাপনার অভাবে দেশের কৃষি ক্ষতির মুখে পড়ছে বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আর কৃষি অর্থনীতিবিদদের দাবি, জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। হাতে রয়েছে আর মাত্র কিছুদিন। আগামী মাসেই পেশ করা হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। আসন্ন বাজেটে গত বছরের তুলনায় 3.6% বেশি বাজেট ধরার প্রত্যাশা ব্যক্ত করেছে কৃষি অর্থনীতিবিদ সমিতি। বিকেলে নগরীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আসন্ন বাজেট ও কৃষির টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনারে এ কথা জানান কৃষি অর্থনীতিবিদরা। কৃষক কার্ডের 10টি সুবিধার কথা বলা হয়েছে। যদি আমরা এই সুবিধাগুলি দিতে গেলে অবশ্যই এই সুবিধাগুলি কৃষকের কাছে পৌঁছাতে গেলে আমাদের বাজেটে বরাদ্দ রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনার অভাবে দেশের কৃষি ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, যে দেশের শাসক হয় দুর্নীতিবাজ, সে দেশ ধ্বংস হয়। পাশাপাশি পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহমান সাকি দেশের সকল ধরনের উন্নয়নে সরকার কাজ করার আশ্বাস দেন। এই দেশটাকে বুকে ধারণ করতে হবে, আমাদেরকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে সকলের ক্ষেত্রে। একটা ভঙ্গুরতা, আমরা তো একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, সেখান থেকে আমরা একটা সমৃদ্ধির দিকে যেতে চাই। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ দাবি করেন, পলিসির সমস্যার কারণে এদেশের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন, যার সুযোগ নেয় মধ্যস্বত্বভোগীরা। সবাই আমরা শুধু কমপ্লেন করে যাই, মধ্যস্বত্বভোগীর জন্য কৃষকরা ন্যায্য দাম পায় না। আসলে পলিসিটাই এমন ভাবে সেট করা, মধ্যস্বত্বভোগীর বাইরে গিয়ে কৃষক ধান বিক্রি করা সম্ভব হচ্ছে না। এমন সমস্যার সমাধানে দেশজুড়ে মিনি কোল্ড স্টোরেজ তৈরির ঘোষণা দেন কৃষিমন্ত্রী। বলেন, শুধু বাজেট দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, কৃষির উন্নয়নে প্রয়োজন সঠিক পরিকল্পনা। সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। সরকার চায় যে আপনাদের এই ইউনিয়নের লোক তার উৎপাদিত পণ্য যখন দাম কম থাকবে তখন কিনে ওই কোল্ড স্টোরেজে অথবা তার পণ্য কাঁধে ভারে নিয়ে ওই কোল্ড স্টোরেজে রাখতে পারবে।
এটা সমিতির মতো হবে, 10-15 জনের সমিতিতে মিনি কোল্ড স্টোরেজ দেওয়া হলো, ওইখানে রাখলো, যখন দাম বাড়বে তখন বিক্রি করবে, সে সঠিক দামটা পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি উন্নয়নে আসন্ন অর্থ বছরে বাজেট প্রয়োজন 9.5%। চাইছি যে 9.5%। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানি উপলক্ষে মেহেরপুরে জমে উঠেছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাট। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করছেন এই হাটে। ঈদ সামনে রেখে এখন চলছে জমজমাট বেচাকেনা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় মেহেরপুরের ঐতিহ্যবাহী বারাদি ছাগলের হাট। সুস্বাদু মাংসের জন্য দেশ জুড়ে পরিচিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা ভিড় জমাচ্ছেন এই হাটে। হাটে 10,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত মূল্যের ছাগল বিক্রি হচ্ছে। তবে বড় ছাগলের তুলনায় মাঝারি আকারের ছাগলের চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রচুর ছাগল আমদানি করেছে, ইনশাআল্লাহ ঈদের বাজার এবং ঈদ পর্যন্ত হাট অনেক সুন্দর যাবে বলে আমি আশা করি। ছাগল যাই কিনেছি কম বেশি 2300 টাকা পড়লে পরে ঘুরতে যেত 50 টাকা, এখন 6000 টাকা বললাম, 200 টাকা খাওয়া নিল। ঈদকে কেন্দ্র করে এবার হাটে ব্যাপক বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। আল্লাহর রহমতে ভালো বেচা কেনা হয়, আমরা তো অনেকে বেশি, আর আমরা বেশি বেশি ধারি মেয়ে ভাড়া ফরিদপুর থেকে মেহেরপুরে ছাগল কিনতে আসছি, তাই মোটামুটি কেনার মতো বাজার আছে। হাটে মেডিকেল টিম বসানোর পাশাপাশি নানা পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের মেডিকেল টিম ইতিমধ্যে কাজ শুরু করছেন, ভেটেরিনারি মেডিকেল টিম, এবং ছাগল হোক গরু হোক যে কোনো অসুস্থ হলে আমরা তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার বারাদি হাটে প্রায় 1.5 কোটি টাকার ছাগল বিক্রি হয় বলে জানান হাট সংশ্লিষ্টরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়েছে কুষ্টিয়া জেলার বিভিন্ন কামারপাড়ায়। দিন রাত পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কর্মকাররা। তৈরি হচ্ছে ছুরি, চাকু, চাপাতি আর দাবটি। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। ঈদের দিন সকালে মুসলিম পরিবারে পশু কুরবানি, চামড়া ছাড়ানো ও মাংস কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। সারা বছর তেমন ব্যবহার না হলেও এই সময়টাতে চাহিদা বাড়ে ছেনি, ছুরি, চাপাতির মতো সরঞ্জামের। আর এতেই টুংটাংয়ের শব্দে মুখর হয়ে উঠেছে কামারবাড়ি এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন কর্মকাররা। কয়লার আগুনে পুড়ে হাতুড়ির আঘাতে কাঁচা লোহা থেকে তৈরি হচ্ছে কোরবানির বিভিন্ন সরঞ্জাম। ইতোমধ্যে জেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে ছুরি, চাপাতি, দা, বটি সহ মাংস কাটার সরঞ্জাম। বেচা বিক্রি বাড়বে বলে আশা কর্মকর্তাদের। এখন কাজটা বেশি আমাদের অবশ্যই, অন্য বারের মতন কর্ম আবার তেমন নাই, কম। আমরা কোরবানির দাম আদৌ কম, গতবারের তুলনায় অনেক কম। পুরনো দা, বটি শান্তিতেও অনেকে যাচ্ছেন কামারপাড়ায়। সামনে কোরবানির উপলক্ষে আমরা এখানে দাও, কাশি, ডাসা এইসব বানাইতে আসছি, ধার দেওয়ার জন্য দিয়ে গেছিলাম, তো আজকে এটা নিতে আসছে। প্রতি বছরে আমরা এখানে বানাই, আর দাদা খুব ভালো বানায়। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির সময় কাজ বেশি হয়, তবে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে কষ্ট হয় মালিক শ্রমিক সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের ৪র্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ১৫০ বছরের পুরনো সিরাজগঞ্জ পৌরসভা কাগজে কলমে প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও বাস্তবে নাগরিক সুবিধা বঞ্চিত এখনকার নাগরিকরা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে অধিকাংশ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এর থেকে পরিত্রাণ চান তারা, যদিও সমস্যার সমাধানে কর্তৃপক্ষের পদক্ষেপ কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
সিরাজগঞ্জ নামেই কেবল প্রথম শ্রেণীর পৌরসভা। বৃষ্টি নামলেই এই শহরের চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই 15টি ওয়ার্ডের অধিকাংশ স্থানে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে কর্মজীবী ও শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে ড্রেনের উপচে পড়া নোংরা পানিতে সয়লাব হয় অধিকাংশ এলাকা। বিশেষ করে মাহমুদপুর, মাছিমপুর আর হোসেনপুর ওয়ার্ডের চিত্র সবচেয়ে ভয়াবহ। শুধু তাই নয়, ভাঙাচোরা রাস্তায় জলাবদ্ধতার কারণে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতেও চরম ভোগান্তিতে পড়তে হয়। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মনে করেন সংস্কারের খুবই প্রয়োজন। মনে করেন নাই দিন এরকম পানি বেজে থাকে, জায়গায় জায়গায় ভাঙ্গে গেছে। আমাদের ছেলেদের স্কুলে যাইতে আসতে খুব কষ্ট হয় চলাচল। পৌরসভার মধ্যে এই রাস্তাটা অনেক বাজে একটা রাস্তা। এখানে পোয়াতি এবং অসুস্থ লোক এই রাস্তায় চলাফেরা করতে পারে না, বৃদ্ধ মানুষ হুজুর খেয়ে পড়ে যায়। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বাসই দিয়েছে। নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছলেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়, এমন অভিযোগ এলাকাবাসীর। এখানে একটু বৃষ্টি হলে পানি জমে থাকে, দেখা যায় হেঁটে যাওয়ার কোনো উপায় থাকে না, গাড়ি নিয়ে গেলেও ভিজে যাওয়া লাগে, কাদা ওঠে। আমার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের 1 নম্বর ওয়ার্ড মাহমুদপুরকে সংস্কারের জন্য, রাস্তা সংস্কারের জন্য অত দ্রুত কোনো বাস্তবায়ন কার্যক্রম আমরা দেখতে পাই। সমস্যার সমাধানে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বলে জানালেন নবনিযুক্ত পৌর মেয়র। ভরাট বা ড্রেন বন্ধ হয়ে গেছে, সেই ড্রেনগুলো নিরসন করার জন্য, দ্রুত ময়লা সরানোর জন্য আমরা ইতিমধ্যে বলে দিয়েছি এই ড্রেনগুলো দ্রুত যাতে ময়লাগুলো অপসারণ করা হবে এবং পানি চলাচল, পানি নিষ্কাশনের যাতে সহজ হয়। দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে চলমান সংঘাতের মধ্যে এবার ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায় তবে মার্কিন সামরিক বাহিনীকে বড় ধরনের চমক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, পুনরায় সংঘাত শুরু হলে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দ্রুত কোনো সমঝোতা না হলে কয়েকদিনের মধ্যেই তেহরানের ওপর বড় আকারের হামলা চালানো হবে। এদিকে যুদ্ধ বন্ধে সংশোধিত 14 দফার নতুন শান্তি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে পাঠানো এই প্রস্তাবে যুদ্ধ বন্ধ, আস্থা পুনর্গঠন এবং পারমাণবিক ইস্যুতে সমঝোতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরানের এই নতুন শান্তি প্রস্তাবের পর আপাতত হামলা স্থগিত করার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ভোলার বিস্তীর্ণ কৃষি জমি। এতে রবি শস্যের পাশাপাশি অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এই ক্ষতিতে জেলার শত শত কৃষক এখন চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। জসিম রানার প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভোলা সদরসহ 7 উপজেলাতে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত একর জমির ফসল। কৃষকরা নালা কেটে পানি নামানোর চেষ্টা করলেও নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দুর্ভোগ বাড়ছে। সমস্ত ফসলগুলা সব পানির তলে যাইতেছে, অনেক পানির লগে কারণ বাঁচতেছে। পানি আকারু জ্বালাসান কিছু করতাম পারি না। জলাবদ্ধতায় মুগ, মরিচ, সয়াবিন, চীনাবাদাম সহ বিভিন্ন রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কেউ কেউ কিছু ফসল ঘরে তুলতে পারলেও বেশিরভাগ কৃষক এখনো ফসল ঘরে তুলতে পারেনি। অকেজো ড্রেন বাতিল করে দ্রুত খাল খননের দাবি স্থানীয়দের। ড্রেন করছে, ড্রেন ওসিয়ন দুয়ে চড়া, এই ড্রেন দিয়ে ময়লায় টলায় হেজা হুজায় বরিয়া থাকে, পানি নামে না। খালটারে ড্রেন বানিয়ে দিছে। ড্রেন বানিয়ে দেওয়ার কারণে আমাদের পানি আসা যাওয়া করতে পারে না, এই জন্য আমাকে চাষবাস ঠিক মতো আমরা করতে পারতেছি না। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। চীনাবাদাম এবং সয়াবিনের ক্ষেত্রে কৃষক ভাইদেরকে আগাম শস্য কর্তনের ব্যাপারে কৃষি সম্প্রসারিত পরামর্শ দিচ্ছে এবং এই ফসল যেন তারা দ্রুত বাজারজাত করতে পারে এই ব্যাপারে তাদেরকে সার্বিক সহায়তা করা হচ্ছে। নিয়মিত প্রশাসনের সাথে যোগাযোগ করে এই খালগুলো যেন নিষ্কাশন করা যায়। একেবারেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত্রে তারা যেন প্রণোদনার আওতায় আসতে পারে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে।
স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে খাল খনন করবে কর্তৃপক্ষ, এমন আশা এলাকাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। যশোরের শার্শায় ও নড়াইলে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ভালো ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। উন্নত জাতের এবং স্বাদে ভালো হওয়ায় দিন দিন এখনকার চাষিরা ঝুঁকেছে লিচু চাষে। শিশির কুমার সরকার ও হাফিজুল নীলুর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। যশোরের শার্শা উপজেলায় এবছর প্রায় 50 হেক্টর লিচুর আবাদ হয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন উন্নত জাতের লিচু চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। এখানে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে বোম্বাই, চায়না থ্রি, বেদানা, মাদ্রাজি, মুজাফফর জাতীয় লিচু। এবছর আবহাওয়া ভালো থাকায় পোকার আক্রমণ নেই এবং ফলও ঝরে পড়েনি। ইতিমধ্যে লিচু ভাঙা শুরু হয়েছে। এবছর প্রায় 500 মেট্রিক টন লিচু উৎপাদন হবে আশা বাগানীদের। যেটুকু হয়েছে ভালোই ফলাফল হয়েছে, ফল হয়েছে। এবছর ব্যাপক লিচু উৎপাদন হয়েছে। এলাকাবাসী এবং বাগানওয়ালা খুবই সন্তুষ্ট। বাজারে বিক্রি করতেছি, এতে আমাদের মোটামুটি আল্লাহর রহমতে ভালোই লাভ হচ্ছে। আরো আমরা আশা করি ভবিষ্যতেও আগামীতে সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ। কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। অফিসের পক্ষ থেকে লিচু বাগানীদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী এই উচ্চমূল্য ফসলটির ভবিষ্যতে আরও সম্প্রসারণ হবে এবং আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে উচ্চ মূল্যের নিরাপদ ফসল এবং সবজি উৎপাদনে কৃষকদের সবসময় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। এদিকে নড়াইলের পঙ্কবিলায় বাণিজ্যিকভাবে 42 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গত 10 বছরের তুলনায় ভালো ফলন হয়েছে বলে জানায় চাষি ও ব্যবসায়ীরা। এ সকল লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের অন্তত 20টি জেলায়। বলবো আমাদের এই লিচুটা সবচেয়ে আগে পাকে, তারপরে প্রতিটা ঘরে ঘরেই এই লিচু চাষ হয়। মোটামুটি ভালো লিচু উৎপাদন হয়, আর এখান থেকে আমরা লিচু নিয়ে যাই বৈরবে বাজারজাত করি, আমাদের ব্যবসা ভালো হয়। আগামীতে জেলায় লিচু চাষ আরো বাড়বে বলে মনে করে কৃষি বিভাগ। এই বছর এখনই লিচু নামা শুরু হয়েছে এবং কৃষকরা যে দাম পাচ্ছে খুবই ভালো, আশাব্যঞ্জক। লিচুর ফলনও ভালো। এই দেখা দেখি নড়াইল সদর উপজেলার আশেপাশে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা প্রচুর পরিমাণে লিচু গাছ বপন করছে। চলতি মৌসুমে এ সকল বাগান থেকে 400 থেকে 450 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা, যার বাজার মূল্য অন্তত 2 কোটি টাকা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অবৈধ বালুর গাড়ি বন্ধের দাবিতে নোয়াখালীর জোরারগঞ্জ সড়কের মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীদের বালুবাহী ড্রাম ট্রাক আটকিয়ে সড়ক অবরোধ। ভূমি সেবা দিবস উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় জনসচেতনতামূলক র্যালি, আলোচনা সভা এবং সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব ও কৃষি অফিসের সহায়তায় ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত 1000 কৃষককে ক্ষতিপূরণের নগদ অর্থ প্রদান করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় বায়ার কোম্পানির উচ্চ ফলনশীল অ্যারাইজড AZST ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় 3 দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধী মহলের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ। টাঙ্গাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এছাড়া মির্জাপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব। উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে ফেনী ছাগলনাই উপজেলা ভূমি অফিসে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও 3 দিনের ভূমি মেলার উদ্বোধন করা হয়। নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের মওদুদ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব 18 নোয়াখালী প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। ফরিদপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জে ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গণশুনানি হয়েছে। পিরোজপুরে ভূমি মেলা 2026 উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বগুড়া সোনাতলা ইসলামী ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কর্মচারীরা সরকারি গ্রেডে বেতন ভাতার দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেন।
গণভোট এবং জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত শিবির এনসিপির মিথ্যাচারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচলে প্রতিবাদ মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর কমিটি স্বেচ্ছাসেবক দল। সুশাসনের জন্য নাগরিক সুজন ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে সংগঠনের অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। নরসিংদীর মাধবদীর কোতোয়ালিচর বাঘের বাড়ি জামে মসজিদের জমি রক্ষায় মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লি সহ এলাকাবাসীরা। আমাদের মসজিদের জায়গা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে হাওড়ে চালের ক্ষতি 2 লাখ টন, দাম বাড়ছে। গণরুম গেস্টরুম বন্ধ হয়েছে, ট্যাগ দিয়ে নির্যাতন থামেনি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে 2 স্কুলের 141 শিক্ষকই ভুয়া। 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু। সমকাল শিরোনাম করেছে দুবাইয়ে এক চক্রের কাছে জিম্মি 14 বাংলাদেশি নারী, হকার্স মার্কেটে হাতে গোনা হকার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সিরিজ খুনের খুনিকে, বিএসএফ এর গুলির কড়া জবাব বিজিবির। যুগান্তর শিরোনাম করেছে সম্পর্কের অগ্রগতি দোলাচলে। চাঁদাবাজির হাট, রাজধানীর কারওয়ান বাজার, এ যেন সোনার ডিমপাড়া হাঁস। আমার দেশ শিরোনাম করেছে বিএসএফকে বিরচিত জবাব বিজিবির। হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে? এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন আনসার বিডিপির কুচকাওয়াজে। বিকেলে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন। সারা দেশে জমে উঠছে কোরবানি পশুর হাট, জমজমাট বেচা কেনার অপেক্ষা। মাংস কাটাকাটির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামারপাড়া। 150 বছরের পুরনো সিরাজগঞ্জ পৌরসভায় সেবা কার্যক্রমে স্থবির, চরম ভোগান্তিতে নাগরিকরা। কেবল আশ্বাসে দায় সারছে কর্তৃপক্ষ। এবং যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে বড় চমক অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরান পররাষ্ট্রমন্ত্রী। সমঝোতার জন্য 14 দফার সংশোধিত প্রস্তাব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।